জরিপের ফল দেখে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা বিএনপির। রুখে দেওয়ার হুঁশিয়ারি, সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারলে ভোটেরই দরকার হতো না বলছে জামায়াত। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের অভিযোগ গঠনের আদেশ, ট্রাইব্যুনালে 3 সেনা কর্মকর্তাকে হাজির। শান্তি চুক্তি ভেঙে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে আহত কয়েকজন, 2টি বাস ভাঙচুর। এবার গাজীপুর কারাগারে আয়নাবাজি। বন বিভাগের মামলায় অভিযুক্তের পরিবর্তে জেলে অন্যজন। কথা বলতে নারাজ আইনজীবী, আদালতে চিঠি লিখে জানালো কারা কর্তৃপক্ষ। এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ এবছর পদক পেলেন 4 জন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে প্রেস ক্লাবে আলোচনায় মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী আয়োজন। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা। এ সময় বিএনপি দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে পারবে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছেন এমন প্রশ্নও তোলেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে। তারাই ষড়যন্ত্র সফল হতে দেবে না। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? 66% উত্তরদাতা বলেছে বিএনপি। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম আর কি। হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। জনগণ তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর নতুন 4 বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আলোচনা সভায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ লেখক, কৃষিবিদ এবং ইতিহাসবিদরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জরিপ যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত তবে নির্বাচনের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি জানান, অতীতের অনেক জরিপ নির্বাচনের ফলাফলের সঙ্গে মেলেনি। ক্ষমতায় গেলে বিএনপি অপরাধ বন্ধ করবে এমনটা জনগণ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। এ সময় জামায়াত সহ 8 দলকে ক্ষমতায় দেখা দেশের মানুষের গণ আকাঙ্ক্ষা বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ। জরিপকে আমরা কাউন্ট করি, বিবেচনায় আনি, তার আলোকে একটা পদক্ষেপ নেওয়া যায়। এটাকে ফাইনাল রেজাল্ট বলা যাবে না। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুক দল সরকারে, অমুক দল বিরোধী দলে অথবা পরাজিত। তো সেই জন্য জরিপ যেহেতু একটা এক এক রকম ভিন্নতা আছে। আমরা তো দলগতভাবে জরিপ করেছি, একাধিকবার করেছি। আমরা আবার অন্যান্য প্রতিষ্ঠান যারা জরিপ করেছে তাদের সাথেও কথা বলেছি। অনেক সময় জরিপের যে স্যাম্পল সাইজ নেওয়া হয় এটা অনেক ছোট, ভোটার তো অনেক, তো এই জন্য এই জায়গার ভোটার কি বলেছে আরেক জায়গায় তো ভিন্ন মতো দিতে পারে। তো বাস্তব
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত। আগামীকাল সিইসির ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে ইসি। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার রহমান এল মাসুদ বলেন, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আগামীকাল দুপুর 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য দেন তিনি। জানান, আন্দোলন চলাকালে মৎস্য ভবন এলাকায় একটি সেফ হাউসে রেখে 2 দিন নির্যাতন করা হয় তাকে। এর আগে 21তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, হাসনাতের জবানবন্দির পর সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। এরপর মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায় শেষ হবে। মামলায় 30 আসামির মধ্যে গ্রেফতার 6 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের শুনানি শুরু হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেফতার 3 সেনা কর্মকর্তাকে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সেই বিষয়ে সেখানে কথা বলেছি। মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেফ হাউসে, মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে। বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয়, বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত, কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে, যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায়, এজেন্সির ভাষায় যেটাকে সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, সারা দিন ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয়। সেদিন জুম্মার নামাজ ছিল, আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। তৃতীয় দিনের মতো রায়ের বাজারে চলছে জুলাই অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের কার্যক্রম। সিআইডি ও বিদেশি ফরেনসিক টিমের অধীনে সকাল 9:30টায় শুরু হয় কার্যক্রম। আজ 2টি সহ এ পর্যন্ত মোট 8টি মরদেহ উত্তোলন করা হয়েছে। উত্তোলনের পর ময়নাতদন্ত আর হাড়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। সবগুলো মরদেহ উত্তোলনের পর স্বজনদের ডিএনএর সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে। রোববার প্রথম দিন শনাক্ত কার্যক্রমে স্বজনদের মরদেহের খোঁজে 7টি পরিবার আসে রায়ের বাজারে। তাদের 11 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আবারও দাফন করা হচ্ছে মরদেহ। শান্তি চুক্তির 1 মাসের মধ্যে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয়েছে 2টি বাস। শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে আহত হয়েছেন বেশ কয়েকজন। 4 ঘন্টা পর দুপুর 2টার দিকে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ। এর স্থায়ী সমাধানে নিউ মার্কেট থানার উদ্যোগে কলেজগুলোর মধ্যে হয় শান্তি চুক্তি। চুক্তির 1 মাসের মধ্যেই আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় মঙ্গলবার সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। ভাঙচুর করা হয় ঢাকা কলেজের 2টি বাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরও চলে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দাবি, 2 দিন আগে শাহবাগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের 2 সহপাঠীকে মারধর করে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। শাহবাগের ওদিক দিয়ে আমাদের এক ছোট ভাই ফার্স্ট ইয়ারের ও যাচ্ছে, তো দেখছে যে আইডিয়াল কলেজের, তখনই একদম এই ধর আইডিয়াল কলেজে যে এই অবস্থা করে ফেলছে মেরে পুরা। এই কারণে আজকে আমরা একটা আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আন্দোলন করতে দেয় নাই, পাল্টা আমাদের উপরে অ্যাটাক হয়েছে। তাই আমরা আজকে এই গন্ডগোলটা লেগে গেছে আর কি। তবে পুলিশ বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে সংঘর্ষ। শোডাউন ও মারামারির ঘটনার পুনরাবৃত্তি হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে। এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেপেলে তখন
এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে। এখানে এসে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়। আমরা এই বিষয়গুলো তদন্ত করে যেন ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটে সেটার জন্য আমরা তৎপর থাকবো। এদিকে কয়েকদিন পর পর এমন সংঘাতের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেন, মহিষী নারীর দেখানো পথ ধরে এগিয়ে যেতে হবে। দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে হবে, আরও সুযোগ করে দিতে হবে। এবছর রোকেয়া পদক পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ 4 জন। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠান যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর নারী জাগরণে বিশেষ অবদানের জন্য রোকেয়া পদক পেয়েছেন 4 জন। নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য রুভানা রাকিব, নারীদের শ্রমাধিকারে অবদানের জন্য কল্পনা আক্তার, মানবাধিকারে বিশেষ অবদানের জন্য ডক্টর নাবিলা ইদ্রিস ও ক্রীড়ায় অবদান রাখায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ করেন ডক্টর ইউনূস। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। জুলাই গণ অভ্যুত্থানে নারী নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে আরও সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়েছে। আমাদেরকে ঠিক করে দিতে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবার গাজীপুর জেলা কারাগারে ধরা পড়েছে আয়নাবাজি। বন বিভাগের মামলায় অভিযুক্ত সাত্তারের পরিবর্তে কারাগারে আছেন সাইফুল নামের আরেক ব্যক্তি। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে চমকে ওঠার মতো এই তথ্য। বিষয়টি তড়িঘড়ি করে আদালতকে চিঠি লিখে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। জুনায়েদ জুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রেঞ্জ অফিস। গেল 9 সেপ্টেম্বর এই এলাকার বন থেকে সরকারি গাছ কাটার সময় হাতে নাতে কয়েকজনকে আটক করেন বন কর্মকর্তারা। পরে দেশীয় অস্ত্রের মুখে পিছু হটলেও জড়িতদের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। তাদের কাছে ধারালো দা কোড়াল থাকায় তাদেরকে আসলে সেভাবে গ্রেপ্তার করতে পারি নাই, কিন্তু তাদের ফেলে যাওয়া এই যে কিছু আলামত আর হচ্ছে আপনার লাকড়িযোগ্য চারা গাছ এগুলো উদ্ধার করি। এ ঘটনার 3 মাস পর গত 7 ডিসেম্বর আদালতে হাজিরা দেয় প্রধান আসামি সাত্তার মিয়া। অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠান বিচারক। কিন্তু সময় সংবাদের অনুসন্ধান বলছে, যে সাত্তারের থাকার কথা কারাগারে, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নিজ এলাকাতেই। সরজমিনে দেখা যায় বাড়িতে নেই সাত্তার। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ব্যবসায়িক কাজে অবস্থান করছেন মাওনা এলাকায়। যদিও আদালতের নথি বলছে এই মুহূর্তে তার থাকার কথা গাজীপুর জেলা কারাগারে। একটু আগে সাত্তার যদি নিজ এলাকায় স্বাভাবিকভাবে ঘুরে বেড়ান, তবে সাত্তার পরিচয়ে যে কারাগারে রয়েছেন তিনি আসলে কে? আবার আদালত, পুলিশ, কারা কর্তৃপক্ষ সবকিছু পেরিয়ে ভিন্ন একজন ব্যক্তি সাত্তার পরিচয়ে কিভাবেই বা প্রবেশ করলেন এই জেলা কারাগারে? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এখন গাজীপুর জেলা কারাগারে। আশ্চর্যের বিষয়, কারাগারের নথিতেও বন্দির নাম সাত্তার, কিন্তু ছবি মেলাতে গেলেই ধরা পড়ে যায় আয়নাবাজি। জেলে থাকা ব্যক্তির প্রকৃত পরিচয় সাইফুল ইসলাম। তাহলে সাত্তার পরিচয়ে কিভাবে কারাগারে সাইফুল? জানতে চাইলে তড়িঘড়ি করে আদালতকে অসঙ্গতির বিষয়টি জানিয়ে চিঠি পাঠান জেল সুপার। আয়নাবাজির এই অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি প্রকৃত আসামি সাত্তারের আইনজীবী শ্যামল সরকারের। যদিও ভুক্তভোগীর পরিবার স্বীকার করেছে, জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে 15,000 টাকার বিনিময়ে প্রক্সি হাজিরা দেন সাইফুল।
গাজীপুর কারা কর্তৃপক্ষের তথ্যমতে গত 1 মাসে এমন প্রক্সি হাজিরা ও জেল খাটার 3টি ঘটনা শনাক্ত করা হয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। সময় সংবাদে আরও থাকছে, আইপিএল নিলাম থেকে সাকিবের নাম বাদ। প্রাথমিক তালিকায় 7 বাংলাদেশি। মোস্তাফিজের ভিত্তিমূল্য 2 কোটি রুপি। প্রথমবার লিস্টে যুব বিশ্বকাপ জয়ী রাকিবুল। ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার মা মেয়েকে গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। এর আগে তাদের জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এদিকে খুনের ঘটনায় তাদের গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করা হয়েছে থানায়। স্ত্রী সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ আজিজুল। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের বাসায় খুন হন লায়লা আফরোজ ও নবম শ্রেণীর মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ। মঙ্গলবার ভোরে তাদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছে নাটোর শহরের বরগাছা এলাকার বাড়িতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাদ জোহর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজার জন্য নেওয়া হয় মরদেহ। জানাজায় অংশ নেন কয়েকশো মানুষ। এরপর পৌর কবরস্থানে মা মেয়েকে দাফন করা হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। আমরা চাই যে পুরো ঘটনাটার একটা সুষ্ঠু তদন্ত হোক। এটা হয়তো ডাকাতির উদ্দেশ্যে করা, এমন শাস্তি প্রদান করা হোক যেন ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড আর না ঘটে। এদিকে মা মেয়েকে হত্যার ঘটনায় তাদের গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা হয়েছে থানায়। মঙ্গলবার সকালে আয়েশা বোরকা পরে তাদের বাসায় প্রবেশ করলেও বের হওয়ার সময় তার পরনে দেখা যায় স্কুল ড্রেস। পরে উদ্ধার হয় মা মেয়ের মরদেহ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আইপিএলের নিলাম থেকে বাদ দেয়া হলো সাকিব আল হাসানের নাম। তবে নিলামের প্রাথমিক তালিকায় আছেন বাংলাদেশের 7 ক্রিকেটার। আইপিএল শুরু হওয়ার পর প্রায় প্রতি বছরই নিলামে রাখা হতো সাকিব আল হাসানকে। লম্বা সময় ধরে সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না তিনি, যার কারণে তাকে রাখা হয়নি নিলামে। তবে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপির তালিকায় আছে মোস্তাফিজের নাম। প্রথমবারের মতো এই তালিকায় যুক্ত হয়েছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান। আছেন তানজিম হাসান সাকিবও। এছাড়াও তাসকিন, শরীফুল, নাহিদ রানার নাম যুক্ত করা হয়েছে আইপিএল নিলামের তালিকায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জরিপের ফল দেখে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা বিএনপির। রুখে দেওয়ার হুঁশিয়ারি, সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারলে ভোটেরই দরকার হতো না বলছে জামায়াত। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের অভিযোগ গঠনের আদেশ। ট্রাইব্যুনালে 3 সেনা কর্মকর্তাকে হাজির। শান্তি চুক্তি ভেঙে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে আহত কয়েকজন, 2টি বাস ভাঙচুর। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। নিবিড়, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।